A warm welcome to all of you. Good evening. আজকের এই ভিডিও লেকচারে in this video lecture today we are going to discuss about the summary of the first chapter of Chinua Achebe's famous post-colonial novel যার টাইটেল হচ্ছে Things Fall Apart। দেখো, এই যে প্রথম চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টার কিন্তু আমাদের সামনে দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করছে। খুব সহজ বাংলায় বলি, একটা হচ্ছে দ্য ক্যারেক্টার অফ দ্য প্রোটাগনিস্ট অকনকব, তার চরিত্রকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে, অ্যালং উইথ আমাদের সামনে রিপ্রেজেন্টেড হচ্ছে ইগবো সোসাইটি, ইগবো কমিউনিটি। তাই অকনকবর চরিত্রের বেশ কিছু জায়গাকে আমরা দেখবো, আমরা ইগবো সোসাইটিরও বেশ কিছু বৈশিষ্ট্যকে আমরা এই প্রথম চ্যাপ্টারের মধ্য থেকে আমরা জানতে পারবো। প্রথমে আমরা বলবো যে এই অকনকব, হি ইজ অ্যান আইডিয়াল ইগবো ম্যান, and the first chapter establishes Okonkwo as a strong, ambitious, and influential, respected man in the village of Umofia. He is introduced through his most celebrated achievement. And what is his celebrated achievement? He defeated Amalinje the cat. অর্থাৎ এই নোভেলের শুরুতে অকনকব এই চরিত্রটা একজন আইডিয়াল ইগবো ম্যান হিসাবে আমাদের সামনে রিপ্রেজেন্টেড হচ্ছে। কিভাবে তাকে দেখানো হচ্ছে দ্যাট হি ইজ এক্সট্রিমলি স্ট্রং, হি ইজ এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস, অর্থাৎ তার মধ্যে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আশপাশের লোকেরা প্রত্যেকে তাকে মারাত্মক রকমের রেসপেক্ট করে, এবং তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা কি না, মাত্র 18 বছর বয়সে তিনি বিখ্যাত রেসলার অ্যামালিনজে দ্য ক্যাটকে হারাতে পেরেছিলেন। At the age of 18, he defeated Amalinje the cat, and it was his successful achievement. আমরা বুঝতে পারলাম that Amalinje, he was undefeated, he remained undefeated for 7 long years. তুমি বোঝার চেষ্টা করো, 7 বছর ধরে উমোফিয়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। উমোফিয়ার পৃথিবী নিয়ে আমরা পড়ছি, তাই উমোফিয়ার চ্যাম্পিয়ন ছিল 7 বছর ধরে, যেন সেই অস্ট্রেলিয়া টিমের মতো, ঠিক কিনা? মানে পুরোপুরি ভাবে আনডিফিটেড ছিল, চ্যাম্পিয়ন ছিল। সেরকম অ্যামালিনজে দ্য ক্যাট, তাকে হারিয়ে ফেলেছে, তাকে হারিয়ে দিয়েছেন অকনকব। ইয়া, দ্য রেসলিং ওয়াজ আনপ্রেডিক্টেবল, কারণ এই দুটো পার্টি একটা হোয়াট আই সে আনবিলিভেবল প্রোয়েসকে ডেমনস্ট্রেট করেছে ডিউরিং দ্য টাইম অফ দ্য রেসলিং। বাট at the end, the goddess of fortune favored Okonkwo, and Okonkwo defeated Amalinje the cat. এই কোয়েশ্চেনটা আসে যে why is Amalinje such a successful wrestler, তাকে ক্যাট কেন বলা হয়, বা Okonkwo defeated the cat, এই ক্যাটটা কে? Here the cat is Amalinje the wrestler, এবং তাকে ক্যাট কেন বলা হয়েছে, এখানে এই পার্টিকুলার লাইনটা এটা টেক্সট থেকে অলমোস্ট হুবহু আমরা এখানে লিখে দিয়েছি that Amalinje was called the cat because his back would never touch the earth. Let us read this line once more. He was called the cat because his back would never touch the earth. এরপরে আমাদেরকে বুঝতে হবে that in Igbo society wrestling is a very important kind of thing. কেন কি? কারণ wrestling in Igbo society, it's not only a sport, it's a sport, but it's not only a sport, it's a demonstration of courage, it's a demonstration, it's a platform for showing masculinity. It is a ladder by which you can climb and you can reach to the top order of the society. So when Okonkwo defeats a formidable opponent, Amalinje the cat, and therefore Okonkwo secures his position as a very powerful and as a very capable warrior in the Igbo society. So you understand, Okonkwo's fame, Okonkwo's success is definitely a demonstration of his prowess, of his ability, of his potential, of his stamina, of his determination. তিনি তার ডিটারমিনেশন, প্রয়াস, পোটেনশিয়ালের মাধ্যমে সেই জায়গার মধ্যে পৌঁছেছেন। অকনকবর মনের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার কি জানো তো? অকনকব এতটা ক্ষিপ্র কেন? অকনকব এতটা ফেরোসাস কেন? তার মধ্যে মাস্কুলিনিটি এতটা ব্যাপক রকম ভাবে কেন কাজ করে? কারণ অকনকবর ব্যক্তিত্বের মধ্যে একটা ভয় কাজ করে, এবং সেই ভয়টা কি?
পাছে লোকে তাকে দুর্বল বলে, পাছে লোকে তাকে ব্যর্থ বলে, অ্যাকচুয়ালি ওদের সমাজের মধ্যে দুর্বল এবং ব্যর্থ লোকের কোনো দাম নেই। আবার বলছি, ইগবো সোসাইটিতে, ইগবো কাস্টমে দুর্বল এবং ব্যর্থ লোকের কোনো দাম নেই। ওদের সোসাইটি এমন একটা সোসাইটি যেখানে এজেড পিপল আর রেসপেক্টেড, বাট দ্য সাকসেসফুল পিপল আর ওভারসিড। অর্থাৎ বয়স্কদেরকে ওরা সম্মান করে, যথেষ্ট সম্মান করে, কিন্তু সফল ব্যক্তি তার বয়স যতই কম হোক না কেন তাকে তারা মোটামুটি ভাবে রেভার্ড করে, তাকে তারা ওয়ার্শিপ করে, মানে অলমোস্ট যেন পূজা করে। তাই সফলতা ওদের সমাজে সবচেয়ে বড় প্যারামিটার অফ রিকগনিশন। রিকগনিশনের সবচেয়ে বড় প্যারামিটার ছিল ওদের কমিউনিটি, ওদের সোসাইটিতে কোনটা সফলতা। কিন্তু অকনকুয়োর মধ্যে একটা ভয় কাজ করতো। এর কারণ কি? কারণ তার বাবা ব্যর্থ ছিল। হিজ ফাদার উনোকা ওয়াজ আ ফেলিওর। হিজ ফাদার ওয়াজ এ ম্যালোফাইল। His father loved to play the flute. His father wanted to spend time with leisure and pleasure. His father did not want to go to the agricultural fields. He did not want to do the laborious tasks. He got more pleasure in drinking palm wine. He got more pleasure in looking to the sky and observing the flying of the kite. So he was like a green panther, one who enjoyed truly the beauty of the nature. But he was completely different to Okonkobo, or we can say that Okonkobo is completely different to Onoka. সো বাবা এবং ছেলে এরা পুরোপুরি দুজন দুজনের থেকে আলাদা। ছেলে প্রচন্ড পরিশ্রম, বাবা সম্পূর্ণরূপে একটা টাইমে তিনি ধার করে গেছেন, তিনি লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। এমন প্রতিবেশী, ওনোকার এমন কোনো প্রতিবেশী নেই যে প্রতিবেশীর কাছ থেকে ওনোকা ধার করেননি। ওনোকা পাম ওয়াইন খেয়ে পড়ে থাকেন। কেউ যদি তার কাছে টাকা ধার চাইতে আসে, তিনি তার দেওয়ালে ওই যে দাগ দেওয়া রয়েছে সেই দাগ দেওয়াগুলোকে দেখিয়ে দেন, যে তিনি বলেন যে প্রত্যেকটা দাগ প্রমাণ দিচ্ছে যে আমি প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু কাউরি ধার করেছি। এবং তিনি এই কথাটা বলেন যে তিনি কিন্তু এই ধারগুলোকে শোধ করতে পারবেন না, বা পারবেন না সবচেয়ে বড় ব্যাপার নয়, যে তার কোনো ইন্টারেস্টই নেই। তিনি বলেন যে কোনো একটা টাইমে শোধ করে দেব, বাট এই ধরনের যে কথা, এগুলো কোনো অবস্থাতে কোনো অ্যাসিউরিং নোট নয়। তাই তার এরকম একজন ব্যর্থ বাবাকে দেখে যখন অকনকবু বড় হচ্ছে, তখন তার মনের মধ্যে একটা প্রচন্ড রকমের, মানে কি বলবো, একটা ডিটারমিনেশন কাজ করছে। তার মনের মধ্যে একটা প্রচন্ড রকমের রাগ কাজ করছে, একটা আবেগ কাজ করছে যে আমাকে কিছু করে দেখাতে হবে, আমাকে আমার বাবার মতো হওয়া চলবে না, কারণ আমাকে আমার বাবার মতো ব্যর্থ হলে পরে মুশকিল আছে। সুতরাং তার এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পারবো যে অকনকবু বিশ্বাস করে হার্ড ওয়ার্ক। He believes in earning success through hard work. He believes in earning success through hard work. অকনকবু ব্রেভারিতে বিশ্বাস করে। অকনকবু is very much quick to react. অকনকবু is ready to face the challenges. অকনকবু is ready to fight against all the odds. অকনকবু is not at all frightened by the presence of the blood marks, or by the presence of the marks of blood, মানে blood spot বা patches of blood, এগুলো অকনকবুর মধ্যে কোনো রকম কোনো ভয় তৈরি করে না। বাট এটা ভয় সবসময় তৈরি করত কার মধ্যে? অকনকবুর বাবা ওনোকার মধ্যে। তাই অকনকবুর চরিত্রের মধ্যে আমরা শুধুমাত্র সেই হার্ডওয়ার্ক দেখতে পাই, অকনকবুর মধ্যে আমরা ব্রেভারি দেখতে পাই। অকনকবুর যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই যে সে বিশ্বাস করে যে তার জীবনের মধ্যে সবচেয়ে বড়, মানে যে জায়গা থেকে আজকে লোকে তাকে ভালো বলবে বা লোকে তাকে সম্মান করবে, যদি সে ওয়েলথটাকে অ্যাচিভ করতে পারে। মানে হি মাস্ট ওয়ার্ক হার্ড টু গেইন দ্য ল্যান্ড, হি মাস্ট ওয়ার্ক হার্ড টু গেইন দ্য টাইটেল। ওদের ওখানে টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। ওরা পায়ে একটা অ্যাঙ্কলেটকে পরে থাকে, ওরা পায়ে ওই তোড়া টাইপের একটা জিনিস পরে থাকে, বেড়ি টাইপের একটা জিনিস ওরা পায়ে পরে থাকে, হাতে যেরকম বালা হয় ওরকম ওরা পায়ে পরে থাকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে ওদের টাইটেল। তাই সে ছোট থেকে দেখতে পায় যে তার বাবার কাছে কোনো টাইটেল ছিল না। যেখানে গ্রামের অন্যান্য অনেক সাকসেসফুল মানুষ আছেন যারা জীবনে কিছু না কিছু অ্যাচিভ করে নিচ্ছে, কিন্তু তার বাবা কোনো কিছুকে অ্যাচিভ করতে পারছে না। কিন্তু এই যে এত পরিশ্রমী ছিল, ঠিক আছে, কিন্তু তা বলে কি আমরা বলতে পারবো যে অকনকবুর চরিত্রের মধ্যে কোনো ফ্ল ছিল না? ইয়া, অকনকবুর ক্যারেক্টার ইজ অলসো ডিপলি ফ্লড। হিজ রিজিড বিলিভ ইন মাস্কুলিনিটি, his obsession with power, his obsession with harsh treatment. সে ইভেন তার স্ত্রীদের সাথে ভালোভাবে কথা বলে না, সে কারণে অকারণে
ঠিক আছে, তাদের গায়ে হাত তোলে শুধুমাত্র এটা দেখানোর জন্য হাউ মাচ পাওয়ারফুল হি ইজ। ঠিক আছে, কারণ লোকে পাছে তাকে দুর্বল ভেবে বসে, তার সবসময় মনের মধ্যে এই ভয়টা কাজ করতো যে আমি এর সাথে একটু মিষ্টি ভাবে কথা বলছি, তাহলে কি আমাকে দুর্বল ভেবে বসবে। বোঝা গেছে? সেই কারণের জন্য সে কন্টিনিউয়াসলি কি করতো, কন্টিনিউয়াসলি পানিশ করতো, মানে একটা যেন পারপিট্রেটর হয়ে গেছিল। ঠিক আছে, তো যাই হোক, অকনকবর ব্যক্তিত্বের মধ্যে হার্ডওয়ার্ক, ব্রেভারি, ওয়েলথ এন্ড স্ট্যাটাস, এই প্রত্যেকটা জিনিসকে আমরা দেখতে পাই। তো এই মুহূর্তে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে অকনকব এবং ওনোকার চরিত্রের মধ্যে কোন কোন দিক থেকে তফাৎ রয়েছে। আমরা দেখতে পেলাম যে আমরা বলতে পারবো যে অকনকব তিনি ছিলেন যথেষ্ট হার্ড ওয়ার্কিং, এবং তিনি ছিলেন কি, তিনি ছিলেন অ্যাম্বিসিয়াস। হি ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড হি ওয়াজ অ্যাম্বিসিয়াস। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওনোকা, ওনোকা ছিল লেজি, এবং সে কোনোদিন কিন্তু কোনো ফিউচারের কথা আজ অব্দি সে ভাবেনি, ভবিষ্যতের কথা কোনোদিন ভাবেনি। সে সে কি ছিল, সে হি ওয়াজ লেজি, হি ওয়াজ কেয়ার ফ্রি। সে শুধু সবসময় বর্তমানে বাঁচত, সে বর্তমানে বাঁচত। কোনোদিন সে কোনো টাকা পয়সা মানে জমানো বা এই টাইপের যে জিনিসগুলো, ঠিক আছে, যে টাইটেল, এগুলো জেতা, গ্রামের লোক সম্মান করবে, এই সমস্ত ব্যাপার, এগুলো তার মাথার মধ্যে কোনোদিন কাজই করতো না। অকনকব প্রচন্ড এগ্রেসিভ ছিল। অকনকব ওয়াজ এগ্রেসিভ, অকনকব ওয়াজ এক্সট্রিমলি ভায়োলেন্ট। কিন্তু সেদিক থেকে তুমি যদি ওনোকাকে দেখো, ইউ ক্যান সি, ইউ ক্যান কাম অ্যাক্রস দ্যাট ওনোকা ওয়াজ জেন্টল, ওনোকা ওয়াজ ভেরি মাচ পিস লাভিং। সে যথেষ্ট কি করে, যথেষ্ট তোমার কি বলবো, শান্তি টান্তি এগুলোকে ভালোবাসে, অর্থাৎ ঝামেলা না হোক এই জিনিসগুলো সে চায়। অকনকব ওয়াজ রেসপেক্টেড। অকনকব ছিল যথেষ্ট ওয়েলদি, তার জীবনে সে সবার কাছ থেকে সম্মান পেয়েছে, যথেষ্ট টাকা পয়সাকে অ্যাচিভ করেছে। কিন্তু যদি আবার ওনোকাকে দেখো, ওনোকাকে দেখলে তুমি বুঝতে পারবে ওনোকা ওয়াজ ডেসপাইজড। ওনোকাকে সবাই ঘৃণা করতো। ঠিক আছে, কারণ ওদের সমাজের মধ্যে যদি তুমি কোনো টাইটেল অ্যাচিভ করতে না পারো, ওদের সমাজের মধ্যে যদি তুমি কোনো কিছুকে অ্যাচিভ করতে না পারো, ঠিক আছে, তোমার কোনো দাম নেই। ঠিক আছে, আর এদিকে ওনোকা, সে কোনো কিছুকে অ্যাচিভ করতে পারেনি, তার না আছে টাকা, না আছে তার জমিতে ইয়ামের চাষও হয় না, কিচ্ছু হয় না। কারণ কি, সে জমিতে ইয়াম পুঁতে দেয়, আর ইয়াম পুঁতে দেওয়ার পরে একটা গাছকে পুঁতে দিলে তো আর একটা গাছ বড় হয় না, তোমাকে কি করতে লাগবে, তোমাকে তার গোড়ায় জল ঢালতে লাগবে, তোমাকে সেটাকে দেখাশোনা করতে লাগবে, তাহলে পরে তো তোমার চাষটা ঠিকভাবে হবে না। কিন্তু এই ওনোকা কি করতো না, ওনোকা সে জাস্ট ওই তোমার বীজ পুঁতে দিয়ে চলে এলো, এবং তারপরে হয়তো হি জাস্ট কাউন্টেড, এবং তারপরে আফটার 2 and 3 months পরে সে তো সিজন নিয়ে গেল কোনো কিছুকে কাটতে, ও পাবে না, না কোনো ফসল তো পাবে না। কিন্তু অকনকব সম্পূর্ণ অন্যরকম। সে মাটি তৈরির থেকে প্রত্যেকটা ইয়াম গাছ, ইয়াম এক ধরনের আলু, এবং যেটার চাষ এখানে ওমোফিয়ার মধ্যে দেখানো হচ্ছে, যেটা আমরা আগামী চ্যাপ্টার গুলোতে পড়বো। সো অকনকব রেসপেক্টেড হতেন, অকনকব প্রচন্ড রকমের ওয়েলদি ছিলেন। সেখানে ওনোকাকে আমরা কি দেখতে পাচ্ছি, ওনোকা যথেষ্ট ডিসপাইজ, মানুষজন তাকে কি করতো, হেট করতো। এবং ওনোকা পুয়ার ছিলেন, ওনোকা যথেষ্ট পুয়ার ছিলেন। আমি আবার বলছি, অকনকব এই ধরনের মিউজিককে হেট করতেন, এই ধরনের ফেস্টিভ্যালকে হেট করতেন। অর্থাৎ যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা মাথার মধ্যে রাখতে হবে, যেগুলো লাইফের সোর্সেস অফ ডিলাইট, সোর্সেস অফ এন্টারটেনমেন্ট, সেইগুলোকে তিনি কিন্তু ঘৃণা করতেন। কি বলছি বোঝা যাচ্ছে? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনোকা, হি লাভস টু প্লে দ্য ফ্লুট, হি লাভস টু প্লে দ্য ফ্লুট, অর্থাৎ সে বাঁশি বাজাতে ভালোবাসে, বাঁশিতে সুর তুলতে ভালোবাসে। যেখানে অকনকব লাভস টু উইয়ার্ড দ্য সোর্ড, সে কি করতে চায়, সে এই তরোয়াল দেখাতে চায়, তরোয়ালের খেলা দেখাতে চায়। তার মানে অকনকব সে তার জীবনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল মাস্কুলিনিটিকে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল মাস্কুলিনিটিকে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল স্ট্রেংথকে। এবং সেখানে আমরা যদি ওনোকাকে দেখি, সে বলতো যে না, আমি কোনোদিন যুদ্ধে যাব না। হি অলওয়েজ ওয়ান্টস টু অ্যাভয়েড দ্য কনফ্লিক্ট। সে সবসময় কনফ্লিক্টকে অ্যাভয়েড করতো, সে সবসময় হার্ডওয়ার্ককে অ্যাভয়েড করতো, সে সবসময় এই ধরনের ডাইরেক্ট যে সমস্ত তোমার কি বলবো স্কাফেল গুলো, মানে রক্ত যদি ও দেখতো, রক্ত দেখলে ওর মাথা ঘুরে যেত। অর্থাৎ এই যে প্রথম চ্যাপ্টার, ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার, এইভাবে আমরা দেখতে পাচ্ছি অকনকুয়ো এবং ওনোকা, এদের দুজনের মধ্যে একটা কম্পারেটিভ
মানে স্টাডি করা হচ্ছে। সো উনোকা হি ওয়াজ নট অ্যান ইভিল ম্যান, এরকম ভাবার কোনো কারণ নেই যে উনোকা একজন ইভিল পারসন ছিল। হি জাস্ট ইরেসপন্সিবল অ্যান্ড হি ওয়াজ আ ফেলিওর। হি ওয়াজ আ ফেলিওর বাই ইগবো স্ট্যান্ডার্ডস। আমি আবার বলছি, হি ওয়াজ আ ফেলিওর বাই ইগবো স্ট্যান্ডার্ডস। কারণ যিনি বাঁশি বাজান বা যিনি সঙ্গীত চর্চা করেন তিনি কোনো অবস্থাতে কোনো ব্যর্থ মানুষ হতেই পারেন না, রাইট? কোনো ব্যর্থ মানুষ হতেই পারেন না। অনেকেই আছে যারা জেন্টেল, যারা পিস লাভিং, যারা একটু চুপচাপ আস্তে আস্তে মানে জীবনে কাজ করতে চায়, যারা একটু কেয়ার ফ্রি। তো ইগবো স্ট্যান্ডার্ডে তারা ব্যর্থ। কোনো মিউজিশিয়ানকে তুমি ব্যর্থ বলতে পারো না। তো ওদের স্ট্যান্ডার্ডে তিনি ব্যর্থ। হি ওয়াজ এ পুয়ার ফার্মার, এবং যিনি অনেকটা টাকা তিনি স্পেন্ড করে দিতেন অন মিউজিক। তিনি সেলিব্রেট করতেন তার ফ্যামিলিকে নিয়ে, তার ফ্রেন্ডসদেরকে নিয়ে। এবং তার কাছে সবচেয়ে আনন্দের টাইম কোনটা জানো তো? যখন ফেস্টিভ্যাল, মানে যখন তোমার চাষ টাস হয়ে যেত এবং সমস্ত গ্রামের লোকেরা একটা জায়গায় মিলিত হতো এবং তারপরে বিভিন্ন ধরনের উৎসবকে সেলিব্রেট করতো। এই টাইমটা উনকার কাছে সবচেয়ে আনন্দের টাইম ছিল। ওই সময় কয়েকটা মাস সে খুব ভালোভাবে কাটাতো। কিন্তু যে টাইমটাতে উমোফিয়ার প্রত্যেকটা লোক তোমার যেত এবং মাঠে কাজ করতো, ওই টাইমটাতে কিন্তু উনকা মানে খুব লোনলি ফিল করতো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো এই যে প্রথম চ্যাপ্টার, দ্য ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমি বারবার বলছি, ইট শোজ আ কন্ট্রাস্ট বিটুইন দ্য ইগবো সোসাইটি, I mean, what I mean to say, the values of Igbo society embodied by তোমার অকনকবো and উনোকা, এদের দুজনের মধ্যে একটা তফাৎকে এই পার্টিকুলার চ্যাপ্টারটা ডেফিনেটলি রিপ্রেজেন্ট করছে। তো ইগবো সোসাইটির কোন কোন জায়গাগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি? ইগবো সোসাইটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম চ্যাপ্টারের মধ্যে that the wrestling tradition is highlighted. আমি শুরুতেই বললাম that wrestling symbolizes strength and honor. wrestling কোন দুটো জিনিসকে ইন্ডিকেট করে দিচ্ছে? স্ট্রেংথ এবং অনারকে ইন্ডিকেট করে দিচ্ছে। এখানে একটা টাইটেল সিস্টেম আছে। টাইটেল সিস্টেম মানে উমোফিয়া এমন একটা জায়গা যেখানে এ ম্যান ইজ রেসপেক্টেড, একটা মানুষকে রেসপেক্ট করা হয় কখন? when he got titles, অর্থাৎ যখন সে টাইটেল পাবে, যখন সে উপাধি পাবে, ঠিক আছে? এবং একটা হায়ারার্কিক্যাল সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, যে হায়ারার্কিক্যাল সিস্টেমটা কিরকম? দ্যাট রেসপেক্ট ইজ আর্নড, যে তুমি রেসপেক্টকে অ্যাচিভ করতে পারবে কিসের মাধ্যমে? ওয়েলথের মাধ্যমে। রেসপেক্টকে অ্যাচিভ করতে পারবে কিসের মাধ্যমে? সাকসেসের মাধ্যমে। এবং ডেফিনেটলি তোমাকে কি দেখাতে হবে? তোমাকে ব্রেভারি দেখাতে হবে। সো আ ম্যান ইজ রেসপেক্টেড when he got titles, যখন তিনি টাইটেল গুলোকে পাবেন, যখন তিনি এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারবেন। সো রেপুটেশন ইজ এভরিথিং ইন ইগবো সোসাইটি। ইগবো সোসাইটির মধ্যে রেপুটেশনই সবকিছু। Men are judged by their accomplishments, men are judged by their strength, men are judged by their contributions to the community. অর্থাৎ তুমি ইগবো সোসাইটির হয়ে কতগুলো যুদ্ধ লড়তে পারছো, তাদের হয়ে কতগুলো গ্রামের কতগুলো লোকের সাথে তুমি লড়াই করেছো, সেই দিক থেকে তোমার সাকসেসটা কিন্তু ডিপেন্ড করছে ওদের কমিউনিটিতে, ডেফিনেটলি ওদের কমিউনিটিতে। আমরা আরেকটা জিনিসকে বুঝতে পারছি, ইগবো সোসাইটি ইজ কমপ্লিটলি বাট ডিপলি প্যাট্রিয়ার্কাল। অর্থাৎ একটা যে ট্রেডিশন আমরা সেটাকে দেখতে পাচ্ছি ইগবো সোসাইটির মধ্যে, সেটা কিন্তু একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, একটা পুরুষতান্ত্রিক সোসাইটি। masculinity is associated with power, masculinity is associated with aggression and success. এখানে উইমেনরা শুধুমাত্র বাড়িতে কাজ করবে, তারা ছেলে মেয়েদেরকে মানুষ করবে এবং তাদের কোন রকম কোনো ফ্রিডম নেই, এরকম একটা সোসাইটিকে আমরা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি। চিনো এইচবি রিপ্রেজেন্ট করছে। সো এই জায়গার সিম্বলিজমের যদি কথা বলি, চ্যাপ্টার 1 এর সিম্বলিক এরিয়াকে নিয়ে যদি আমরা কথা বলি, যেটাকে আমরা এর আগে বলেছি that the wrestling match এখানে ডেফিনেটলি যে সিম্বল, ইট ইজ a symbol of strength, it is a symbol of competition, it is a symbol of social status। কারণ অকনকবো তিনি তার জীবনে যা কিছুকে জিতেছেন তার সমস্ত কিছু কিন্তু এই রেসলিং ম্যাচের মাধ্যমে। আবার তুমি যদি দেখো যে এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে উনোকার ফ্লুটটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এই উনোকাজ ফ্লুট, অর্থাৎ উনোকা অকনকবোর বাবা উনোকা, তার ফ্লুট, এই ফ্লুটটা
কোন জিনিসটাকে সিম্বলাইজ করছে? ইট সিম্বলাইজেস পিস, ইট সিম্বলাইজেস জেন্টলনেস, ঠিক আছে? ইট সিম্বলাইজেস দ্য আর্টিস্টিক এক্সপ্রেশন, এটা সেই আর্টিস্টিক এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ একটা দিকে অকনকবর কাছে পাওয়ার আছে, তো ওনকার কাছে ফ্লুট আছে। আবার অকনকবর বাবা ওনকা তিনি কি করেছেন? তিনি প্রচন্ড রকমের ধার দেনা করেছেন সবার কাছ থেকে। এই ডেটটা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে? এই ডেটটা রিপ্রেজেন্ট করছে, ইট রিপ্রেজেন্টস সেম অ্যান্ড ফেলিওর। এটা একটা লজ্জা এবং ব্যর্থতাকে রিপ্রেজেন্ট করছে। দেখো, আমাদের কাছে প্রথম চ্যাপ্টারের মাধ্যমে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, that Okonkwo is violent. Okonkwo is a man of rigid action. তো এটা ফরশেডো করে দিচ্ছে, মানে প্রথম চ্যাপ্টারটার মধ্যে আমরা একটা ফরশেডোইং দেখতে পাচ্ছি যে হয়তোবা এই লোকটা সে তার জীবনে বেশ কিছু ক্রাইসিসকে ফেস করবে, হয়তোবা এই লোকটা তার জীবনে বেশ কিছু ক্রাইসিসকে ফেস করবে, এবং তার কারণটা কি, এবং যেটা তার ডাউনফল হয়ে যাবে, কারণ দিস ম্যান ডাজন্ট নো হাউ টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। এই লোকটা প্রচন্ড রাগী, এই লোকটা জানে না কিভাবে, এর মধ্যে অ্যাঙ্গার ইস্যু আছে, এ জানে না কিভাবে তার রাগটাকে কন্ট্রোল করতে হবে। দ্যাটস অল of chapter 1. Thank you so much.